দুইটা হবে। ঠিক আছে, অন হয়েছে ভিডিও। তাহলে আমরা স্যার। বলছি যে আমার সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আমরা যেটা বলেছি যে আমাদের ডিরেক্ট মেটেরিয়ালতে আমরা ডিরেক্ট মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম থেকে আমাদের ইনফরমেশন গুলো চলে আসবে কস্ট শিটে। আমার ডিরেক্ট লেবারের ইনফরমেশন গুলো টাইম টিকেট থেকে চলে আসবে কস্ট শিটে। প্রবলেমটা হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে নিয়ে। সো ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, আমরা এই কাজটা করতে পারি না ডিরেক্টলি। সো আমাকে কি করতে হবে, একটা প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট বের করতে হবে, যেটার উপর বেস করে আমি কি করব, আমি এই জবে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেটটা অ্যাপ্লাই করব। সো এই প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা অ্যালোকেশন বেস ইউজ করতে হবে। কেন আমার ইউজ করতে হবে সেটা যদি আমরা একটু দেখি। Why use an allocation base? Manufacturing overhead is applied to jobs that are in process. দেখেন, an allocation base such as direct labor hour, direct labor dollar or machine hour is used to assign manufacturing overhead to individual job. এটা বলছে যে যখন আপনি যখন ধরেন আপনার কাছে একটা জবের অর্ডার আসলো, 100 ইউনিটস অফ মার্কেট প্রোডাকশন করতে হবে। সো ইন দ্য টাইম আপনি জানেন যে আপনার মেটেরিয়াল কস্ট কত, আপনার লেবার কস্ট কত, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। সো আপনি তাহলে কাস্টমারকে কিভাবে বলবেন যে আপনার এই টোটাল পার্টিকুলার জবে প্রতিটা ইউনিটের সেল প্রাইস কত? যদি সেলস প্রাইস বলতে চান তাহলে তো আপনাকে প্রোডাক্ট কস্ট লাগবে, কিন্তু প্রোডাক্ট কস্টের জন্য তিনটে কম্পোনেন্ট লাগে, একটা মেটেরিয়াল, একটা লেবার, আর হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আপনি শুধু মেটেরিয়াল আর লেবারের কস্টটা জানেন, ওভারহেড কস্টটা তো এখনো ইনকারই হয় নাই, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওভারহেড কস্ট কত হবে? তাহলে এই ওভারহেড কস্টটা আমাদের কি করতে হবে, আমাদের প্রিভিয়াস ইয়ারের এক্সপেরিয়েন্স, প্রিভিয়াস যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ডাটাগুলা, এগুলোর উপর বেস করে আমাকে কি করতে হবে, একটা প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট বের করতে হবে বেসড অন মেশিন আওয়ার বা লেবার আওয়ার অথবা প্রোডাক্ট নাম্বার অফ প্রোডাক্ট, এটার উপর বেস করে। সো এটার উপর বেস করে আমরা কি করবো, একটা অ্যালোকেশন বেস ক্রিয়েট করবো। কারণ লাস্ট ইয়ারে এরকম হতে পারে যে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আসছে 1,00,000 টাকা, এবং লাস্ট ইয়ারে আমার টোটাল ডিরেক্ট লেবার আওয়ার হতে পারে 20,000 হয়েছে, অথবা মেশিন আওয়ার আমার 10,000 হয়েছে, অথবা টোটাল প্রোডাকশন করেছে 50,000। সো যে কোনো একটা অ্যালোকেশন বেস লাগবে, যেটার উপর বেস করে আমি কি করব, একটা ওভারহেড রেট আইডেন্টিফাই করব। সো এই যে ওভারহেড রেটটা আইডেন্টিফাই করছে, এটাকে বলা হয় প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট। সো আমি কি করব, এই প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা আইডেন্টিফাই করে এটা কি করব, পার্টিকুলার জব আমরা যে অর্ডারটা পেয়েছি সেই জায়গায় অ্যাপ্লাই করব। ধরেন এরকম হতে পারে যে প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট পার ডিরেক্ট লেবার আওয়ার যদি আমার 5 টাকা হয়ে থাকে, তাহলে আমি দেখতে হবে যে এই পার্টিকুলার জবের জন্য আমার টোটাল লেবার আওয়ার কতটুকু লাগছে। সো এই লেবার আওয়ারকে যদি আমি এই প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা আমি কি করতে পারবো, ওই প্রোডাক্টে বা জবে অ্যাপ্লাই করতে পারবো। সো তখন আমার কি হবে, আমার মেটেরিয়াল কস্ট থাকবে, লেবার কস্ট থাকবে, এবং আমার ম্যানুফ্যাকচারিং কস্টও অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এই তিনটা মিলে আমার প্রোডাক্ট কস্টটা বের হয়ে যাবে। তারপরে আমি আমার মার্জিন অ্যাড করে আমি কি করতে পারবো, আমি সেলস প্রাইসটা ওই জায়গায় কোট করতে পারবো যে আমার সেলস প্রাইস কি হবে। সো when we use the allocation base, আসলে আমরা যদি বলি তাহলে এটা মেইন তিনটে রিজনের কারণে আমরা আসলে allocation base ইউজ করি। ইট ইজ ইম্পসিবল অর ডিফিকাল্ট টু ট্রেস ওভারহেড কস্ট টু পার্টিকুলার জব। কারণ পার্টিকুলার জবের সাথে আসলে ওভারহেড কস্ট কত হবে এটা ভেরি ডিফিকাল্ট টু ট্রেস। 2 নম্বর যে প্রবলেমটা হলো, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কনসিস্ট অফ মেনি ডিফারেন্ট আইটেমস ranging from the grease used in machine to production manager salary। যদি ধরো একটা দুটো কম্পোনেন্ট হইতো তাহলে হয়তো আমরা কোনোভাবে অ্যালোকেশন করতে পারতাম, বাট এই জায়গায় অনেকগুলো কম্পোনেন্ট আছে যেগুলো বিশেষ করে কোনো পার্টিকুলার জবের সাথে ট্রেস করা ডিফিকাল্ট। সো ধরুন প্রোডাকশন ম্যানেজারের স্যালারি, ওই ফ্যাক্টরিতে যত ধরনের প্রোডাকশন হবে সবগুলো সে কি করবে, প্রোডাকশন ম্যানেজার আন্ডারে থাকবে। এখন কোন পার্টিকুলার জবে প্রোডাকশন ম্যানেজারের স্যালারি কতটুকু অ্যালোকেট হবে, ইটস ভেরি ডিফিকাল্ট টু ট্রেস। সো দ্যাটস ওয়াই উই আর ইউজিং অ্যান অ্যালোকেশন বেস to apply the manufacturing overhead cost to particular job. So 3 number যে প্রবলেমটা বলছে যে many types of manufacturing overhead costs are fixed even though output fluctuates during the period. So এটাও একটা কারণ যে আসলে যেহেতু আপনি ধরেন ফ্যাক্টরি রেন্ট, সো ফ্যাক্টরি রেন্ট তো ফিক্সড, সো আপনি কিভাবে এটা আসলে পার্টিকুলার জবে অ্যাপ্লাই করবেন, ইটস ভেরি ডিফিকাল্ট। সো দ্যাটস ওয়াই উই আর ইউজিং অ্যান অ্যালোকেশন বেস টু অ্যাপ্লাই দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট টু পার্টিকুলার জব। সো এটা হলো আমার মেইন রিজন। এবার আমরা যদি আসি, তাহলে আমরা কি করব, একটা অ্যালোকেশন বেস ইউজ করে আমি কি করব, এমন একটা রেট বের করব যে রেটটা আমরা কি করতে পারবো, ওই পার্টিকুলার জবে অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমরা বলছি একটা রেট বের করব, যে রেটটা আমরা পার্টিকুলার জবে অ্যাপ্লাই করতে পারবো ফর ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, এই রেটটাকে বলা হয় প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট। এটা কিভাবে বের করে, আমাকে কি করতে হবে, আমার আগের বছরের যে রেট ধরেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল, সেটাকে আমার হয়তোবা আমার যে মেইন অ্যাক্টিভিটি আছে হয়তোবা ডিরেক্ট লেবার আওয়ার অথবা মেশিন আওয়ার অথবা টোটাল নাম্বার অফ ইউনিটস প্রোডাক্ট,
এটার উপর বেস করে আমি কি করব, আমি এই নতুন বছরের জন্য আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত হবে সেটা এস্টিমেট করব, এবং এই বছর টোটাল অ্যাক্টিভিটিটা কত হবে সেটা আইডেন্টিফাই করব। এখন টোটাল যে এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং কস্ট আছে সেটাকে যদি আমরা এই বছরের টোটাল অ্যাক্টিভিটি দ্বারা ডিভাইড করি, তাহলে যেটা বেরোবে সেটা কি বলা হয় প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট, এবং এটাকে আমরা পিইউএইচআর এটা দ্বারা ডিফাইন করি। পিইউএইচআর মানে প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট, ঠিক আছে? তাহলে এই যে আমরা বলছি এস্টিমেটেড টোটাল ইউনিটস, এইটাকে আমার বলা হয় কস্ট ড্রাইভার, যে আমার আসলে নাম্বার অফ অ্যাক্টিভিটিটা কোনটা আসলে হবে। সো কি অ্যাক্টিভিটি ইউজ করবো সেটা আমরা আস্তে আস্তে বুঝে যাব। The need for a POHR মানে predetermined overhead rate, এটা কেন হয়? Using a predetermined rate makes it possible to estimate total job cost sooner. কেন কিভাবে সম্ভব হয়? কারণ আমরা তো আসলে কতটুকু ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যাপ্লাই করব টু এ পার্টিকুলার জব আমরা আসলে ডিরেক্টলি টেস্ট করতে পারি না। সো আমার যদি একটা প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট থাকে এবং আমি যদি জানি যে এই পার্টিকুলার জব কমপ্লিট করতে আমার যদি 10 লেবার আওয়ার লাগে অথবা 20 মেশিন আওয়ার লাগে অথবা আমি 100টা ইউনিট প্রোডাকশন করব, তাহলে আমি নাম্বার অফ অ্যাক্টিভিটি জানি। সেই অ্যাক্টিভিটি অনুযায়ী যদি আমি প্রিডিটারমাইন্ড ওভারহেড এটা জানি, তাহলে অ্যাক্টিভিটিকে মাল্টিপ্লাই করে দিলে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কতটুকু অ্যাপ্লাই হবে সেটা আমি বের করে ফেলতে পারবো। 2 নম্বর রিজনটা ছিল অ্যাকচুয়াল ওভারহেড ফর দ্য পিরিয়ড ইজ নট নোন আনটিল দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। ডেফিনেটলি যে আমার যদি জবটা করছি এই জবটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই that how much manufacturing overhead costs are incurred for this particular job. So যার কারণে আমরা কি করি প্রিডিটারমাইন্ড ওভারহেড টা ইউজ করি। তাহলে আমরা বলছি যে প্রিডিটারমাইন্ড ওভারহেড জন্য আমরা বের করি, তখন আমরা আসলে কিভাবে বের করি? প্রথমে আমাকে বের করতে হয় যে আমার প্রোডাকশন এই পিরিয়ডে কত হবে। 2 নম্বর আমাকে বের করতে হয় যে এই প্রোডাকশনের জন্য আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত হবে। 3 নম্বর আমরা কি করি এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং কস্টকে আমরা নাম্বার অফ প্রোডাকশন বা নাম্বার অফ লেভেল অফ অ্যাক্টিভিটি দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমার প্রিডিটারমাইন্ড ওভারহেডটা বের হয়ে যায়। তাহলে ওভারহেড রেট যখন আমাদের একটা বেরোবে তখন পার্টিকুলার একটা জবে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, সে ওই জবের সাথে আমার আসলে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিটা কি হবে সেটা আইডেন্টিফাই করব। সেটাকে যদি আমি প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার কি হবে ওভারহেড কতটুকু অ্যাপ্লাই করছি সেটা বের হয়ে যাবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই পর্যন্ত কারো কোনো, জি আমরা যে কথাগুলো বলছিলাম যে প্রিডিটারমাইন্ড ওভারহেড আমরা বের করি কিভাবে, আমরা এই যে ধরেন 2020 এর পরে ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারি ফার্স্ট উইকে আমরা কি করব 2021 এর বাজেট করব। বাজেটের সময় আমি টোটাল আমার প্রোডাকশন কি হবে সেটা আমরা বের করব, এবং এই প্রোডাকশন করতে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত হবে সেটা আমরা এস্টিমেট করব। তাহলে যখন আমি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত হবে এস্টিমেট করব এবং টোটাল প্রোডাকশনটা এস্টিমেট করব, অথবা টোটাল নাম্বার অফ ডিরেক্ট লেবার কত হবে সেটা এস্টিমেট করব, অথবা টোটাল নাম্বার অফ মেশিন আওয়ার কত হবে সেটা এস্টাবলিশ করব। করার পরে আমাকে কি করতে হবে কোন একটা পার্টিকুলার জব কমপ্লিট করার জন্য আমার কোন অ্যাক্টিভিটিটা হলো প্রাইমারি অ্যাক্টিভিটি সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই প্রাইমারি অ্যাক্টিভিটি দিয়ে আমার যদি ম্যানুফ্যাকচারিং কস্টটাকে ডিভাইড করি তাহলে দেখেন আমার পার ইউনিট কস্ট বের হবে। এই জায়গায় তাদের এস্টিমেটেড অ্যালোকেশন বেস যেটা অ্যাক্টিভিটি সেটা ডিরেক্ট লেবার আওয়ারকে সিলেক্ট করেছে। সো আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টকে যদি আমার টোটাল ডিরেক্ট লেবার আওয়ারটা বার করি তাহলে প্রতি ডিরেক্ট লেবারে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত সেটা বের হয়ে গেল। এখন আমার যদি এই পার্টিকুলার জবে আমি জানি যে আমার টোটাল ডিরেক্ট লেবার আওয়ার কতটুকু লাগবে, সেই ডিরেক্ট লেবার আওয়ারকে যদি আমি পিইউএইচ এর $4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে যত অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটা আমি কি করতে পারবো এই পার্টিকুলার জবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে অ্যাপ্লাই করতে পারবো? আমি ধরে নিলাম যে আমার ম্যানুফ্যাকচারিং এই যে দেন পিইউএইচ এর আমি $4 বের করেছি আর আমার টোটাল লেবার আওয়ার কত লাগছে $8। তাহলে 8 ইনটু 4 ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট, তাহলে 32, এটা হলো আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট অ্যাপ্লাই করেছি আমি। তাহলে আমি ডিরেক্ট মেটেরিয়াল 116, ডিরেক্ট লেবার আছে 88 আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আসছে 32। এই তিনটা মিলে আমার টোটাল কস্ট হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, আমি যদি অ্যাক্টিভিটি বেসটা ডিরেক্ট লেবার আওয়ার ইউজ করি তাহলে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড অলওয়েজ হবে ডিরেক্ট লেবার আওয়ার ইনটু প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট। এটা সবসময় মনে রাখবেন। কি হবে, আমি যদি অ্যাক্টিভিটিটা ডিরেক্ট লেবার আওয়ার ইউজ করি টু ডিটারমাইন দ্য প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট, তাহলে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই করব এই প্রিডিটারমাইন্ড ওভারহেড ইনটু ডিরেক্ট লেবার আওয়ার, এটার উপর বেস করে। সো আমরা অলরেডি জানি যে টোটাল কস্ট আমার 236। আমি উপরে দেখেন ইউনিট কমপ্লিট করেছি, আমার যদি ইউনিট কমপ্লিট আসি আমার 2 ইউনিট আমরা কমপ্লিট করেছি। সো 236 কে যদি আমরা 2 ইউনিট দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি তাহলে আমার কত আসবে 118 আসবে। সো আমরা এই থেকে করতে ইউনিট প্রোডাকশন কস্ট কত সেটা বের করতে পারি। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ প্লিজ বলেন।
স্যার এটা আমরা কি শুধু ডাইরেক্ট লেবার আওয়ারটাকেই আমরা স্ট্যান্ডার্ড ধরে স্যার প্রিডিটারমাইন্ড ওভারহেডটা করতে পারি, অন্য কোনো স্ট্যান্ডার্ড ধরে কি হয়? না, অন্য স্ট্যান্ডার্ড হয়। এটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্ট ডিসিশনের উপর। এটা আপনি আমি বললে হবে না। কারণ আপনার যদি কোম্পানিটা হয় যে মেশিন আওয়ার রিলেটেড হয়, অর্থাৎ অটোমেশন থাকে, তাহলে তো ডিরেক্ট লেবার আসলে আপনার মেইন অ্যাক্টিভিটি না, মেশিন আওয়ার তো আপনার মেইন জি অ্যাক্টিভিটি। স্যার। আবার কোনো কোনো কোম্পানি বলে যে না, আমার ডিরেক্ট লেবার বা মেশিন আওয়ার মেইন অ্যাক্টিভিটি না, আমি নাম্বার অফ ইউনিট প্রোডাকশন করছি, সেটা হলো আমার মেইন অ্যাক্টিভিটি। সো তখন নাম্বার অফ ইউনিটের উপর বেস করে আপনি কি করতেছেন, প্রি ডিটারমাইন্ড ওভারহেডটা ইউজ করবেন। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? স্যার আরেকটা প্রশ্ন হলো, জি। আমরা স্যার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে স্যার আমি প্রিডিটারমাইন্ড ওভারহেডের একটা হিসাব করবো স্যার, আমার প্রিভিয়াস এতগুলো কেমন খরচ হলো, কেমন চলছে বা হিস্ট্রি থেকে। জি। এখন স্যার যার অপারেশন ফার্স্ট টাইম, সে এটা কিভাবে করবে? তখন সে ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসটা ইউজ করবে, যে ইন্ডাস্ট্রিতে কি আছে। কারণ আপনি যখন ইন্ডাস্ট্রি ফার্স্ট টাইম আসবেন, আপনার তো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হিসাব করবে। একটু আপনি বলি, ধরেন আপনি একটা নতুন কোম্পানিতে আসলেন, তো আপনি আগে তো একটা কোনো না কোনো কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছেন, কারণ নতুন কোম্পানিতে তো একবার ফ্রেশার হিসেবে আপনাকে নিবে না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে, তাই না? সো আপনার জি স্যার। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। সো আপনি জানেন যে এই পার্টিকুলার একটা প্রোডাক্ট প্রোডাকশন করতে গেলে আমার ইন্ডাস্ট্রিতে আসলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কতটুকু অ্যাপ্লাই হয়। সো এটার উপর বেস করে আপনি কি করলেন, আপনি আপনার বাজেটটা ডিজাইন করলেন। সো এটার উপর বেস করে আপনি অ্যাপ্লাই করবেন। এরপরে ধরেন ১ মাস পরে তো আপনি অন্তত বুঝতে পারেন যে আপনার আসলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটা কত হবে, তাই না? কথা হবে। তখন জি স্যার। আপনি তখন আপনি সেই ১ মাস পরে যখন আপনি অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্টটা বের হয়ে যাবে, আর আপনার বছরের শুরুতে যেটা সেটআপ করেছিলেন, এই জায়গায় যদি মেজর ডেভিয়েশন থাকে, তাহলে তো অ্যাডজাস্টমেন্টের অলওয়েজ সুযোগ আছে, তাই না? সুযোগ আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এক্স্যাক্টলি। সো আমরা অলরেডি এই জায়গায় গিয়েছি। আমরা তারপর যদি যাই কি হয় আমরা একটু দেখি। সো জব অর্ডার কস্টের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত দেখলাম যে আমাকে একটা পার্টিকুলার জবের জন্য আমাকে কি করতে হয়, কস্টটা বের করতে হয়। এই কস্টটা আমরা বের করতে পারি তিনটা ভাবে। একটা হলো মেটেরিয়ালের জন্য মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম থেকে, লেবারের জন্য টাইম টিকেট থেকে, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা হলো প্রিটারমাইন্ড ওভারহেড রেট ইউজ করে, তাই না? এই পর্যন্ত কারো কোনো ইস্যু আছে? স্যার। ওকে, আমরা জব অর্ডার কস্টিং এর যে ফ্লোটা হয়, কিভাবে কস্টগুলো ফ্লো হয় সেটা আমরা যদি দেখি। প্রথমে আমাদের আসলে কি হয়, একটা সেলস অর্ডার থাকে। সেলস অর্ডার উপর ধরেন কোন একটা কাস্টমার আমাকে একটা সেলস অর্ডার দিল, এই সেলস অর্ডারের উপর বেস করে তো আমাকে একটা প্রোডাক্টের অর্ডার ক্রিয়েট করতে হয়, তাই না? ধরেন সেলস অর্ডার যদি না থাকে, তাহলে কি আপনি প্রোডাকশন করবেন? করবেন না। তাহলে আপনার সেলস অর্ডারের উপর বেস করে আপনি কি করবেন, একটা প্রোডাকশন অর্ডার ক্রিয়েট করবেন। এই প্রোডাকশন অর্ডারটা যখন ক্রিয়েট হয়, তখনই আমার আসলে একটা জব ক্রিয়েট হয় বা ইনিশিয়েশন হয়। ঠিক আছে? তাহলে ধরেন আমার একটা সেলস অর্ডার আসলো, এই সেলস অর্ডারের উপর বেস করে আমি একটা প্রোডাকশন অর্ডার দিলাম। সো এই প্রোডাকশন অর্ডারটাই আমার কি হবে, একটা নিউ জব হিসেবে ইনিশিয়েট হবে। সো আমি ধরে নিলাম যে আমার একটা নিউ জব আসছে। এখন আমরা যখন একটা নিউ জব আসবে, এই নিউ জবের জন্য আমার কি কি লাগবে? আমার মেটেরিয়াল লাগবে, লেবার লাগবে, এবং ওভারহেড ইনকাম হবে, তাই না? মেটেরিয়ালের ক্ষেত্রে আমার হলো দুই ধরনের মেটেরিয়াল থাকে, একটা হলো ডিরেক্ট মেটেরিয়াল, আর একটা হলো ইনডাইরেক্ট মেটেরিয়াল। তার মধ্যে ডিরেক্ট মেটেরিয়ালটা আমার মেটেরিয়াল রিকুইজিশন ফর্মে যখন দেবো, তখন আমার ডিরেক্ট মেটেরিয়াল এবং ইনডাইরেক্ট মেটেরিয়াল দুটি আমাকে কি করতে হবে, রিকুইজিশন দিবে। এর মধ্যে অনলি ডিরেক্ট মেটেরিয়ালটা জব কস্টে যাবে, এবং ইনডাইরেক্ট মেটেরিয়ালটা যাবে কোথায়, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্টে। আমি আবার বলছি, আমি যখন মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম দিব, তখন কিন্তু আমি ডিরেক্ট মেটেরিয়াল বা ইনডাইরেক্ট মেটেরিয়াল আলাদাভাবে লিখবো রিকুইজিশন ফর্মে। কারণ ডিরেক্ট মেটেরিয়ালটা আমার সরাসরি জব কস্টে মেটেরিয়াল হিসেবে যাবে, আর ইনডাইরেক্ট মেটেরিয়ালটা আমার কোথায় যাবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্ট হিসেবে যাবে। এবার লেবারের ক্ষেত্রে সেম, এমপ্লয়ি টাইম টিকেট আমার ডিরেক্ট লেবার থাকবে এবং ইনডাইরেক্ট লেবার থাকবে। ডিরেক্ট লেবারটা আমার যাবে কোথায়, ডিরেক্ট লেবারটা যাবে আমার জব কস্টে, আর ইনডাইরেক্ট লেবারটা আমার যাবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্টে। ঠিক আছে? এবার আমরা যাই, প্লিজ কেউ বলছেন কিছু? ওকে, তাহলে মেটেরিয়াল রিকুইজিশন ফর্ম থেকে যে ইনডাইরেক্ট মেটেরিয়ালটা, এটা কোথায় যাচ্ছে, মেটেরিয়াল ওভারহেড অ্যাকাউন্টে যাচ্ছে। আমার টাইম টিকেট থেকে যে ইনডাইরেক্ট মেটেরিয়ালটা, এটা কোথায় যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্ট। আমার যে আদার অ্যাকচুয়াল যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো আছে, সেগুলো কোথায় যাবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্টে যাবে। এটা কিভাবে যাবে, এটা হলো আমরা প্রিটারমেন্ট ওভারহেড রেট হিসেবে ইউজ করব, ইউজ করে এটাকে আমরা জব কস্টে নিয়ে যাব। একটা প্রবলেম যখন সলিউশন করব, তখন এই কস্ট ফ্লোটা আপনাদের জন্য খুব সহজে হয়ে যাবে। আমরা তারপর ডিসকাস করি। Understand the flow of cost in a job order costing system and prepare appropriate journal entry to record cost. So let's শুরু করি আমরা, তাহলে আমাদের জন্য বেটার হবে। জব অর্ডার কস্টিং এ আমরা ফ্লো অফ চার্ট যখন শুরু করব, আমরা একটু যাই কিভাবে করব। ধরেন আমার একটা পার্টিকুলার
জব আসলো। এই জবের জন্য আমি কি করলাম, আমি র মেটেরিয়াল রিকোজিশন দিলাম। সো প্রথমে আমরা যখন র মেটেরিয়াল কি করব, পারচেজ করব। পারচেজ করলে না র মেটেরিয়াল দেবে, নতুন কি র মেটেরিয়াল থাকবে? র মেটেরিয়াল পারচেজ করে আমার কি করছে, ওয়্যার হাউসে র মেটেরিয়াল আছে। এবার আমি যখন র মেটেরিয়াল রিকোজিশন দিব, আমার যে অ্যাভেলেবল র মেটেরিয়াল আছে সেই জায়গা থেকে ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার, সরি ডিরেক্ট মেটেরিয়াল এবং ইনডাইরেক্ট মেটেরিয়াল দুইটাই ইস্যু হবে। আমাদের ডিরেক্ট মেটেরিয়াল সরাসরি চলে যাবে ওয়ার্কিং প্রসেসে, জব কস্টে। আর ইনডাইরেক্ট মেটেরিয়াল যাবে আমার কোথায়, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। ঠিক আছে। সিমিলারলি আমি যদি যাই, তাহলে আমি যখন র মেটেরিয়াল পারচেজ করি, তাহলে আমার জার্নাল এন্ট্রিটা কি হয়, র মেটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল অথবা ক্যাশ ক্রেডিট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে জার্নালে? ওকে। এবার র মেটেরিয়ালটা যখন আমি রিকুইজিশন দিলাম, তখন আমার ডিরেক্ট মেটেরিয়ালটা যাবে কোথায়, ওয়ার্কিং প্রসেসে। ইনডাইরেক্ট মেটেরিয়ালটা যাবে কোথায়, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টে। আর র মেটেরিয়াল ক্রেডিট হবে টোটাল হলো আমার এটা। এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আবার একটু বলুন প্লিজ স্যার এটা। আমরা বলছি র মেটেরিয়াল যখন আমার রিকুইজিশন ফর্মুলা থাকে, তখন দুই ধরনের র মেটেরিয়াল থাকে, একটা ডিরেক্ট র মেটেরিয়াল আর একটা হলো ইনডাইরেক্ট র মেটেরিয়াল। সো মেটেরিয়ালটা যখন আমি পারচেজ করি, আমরা কি ধরনের এন্ট্রি দেই, র মেটেরিয়াল ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ঠিক আছে। এবার যখন মেটেরিয়াল রিকুইজিশন ফর্মের উপর বেস করে আমি র মেটেরিয়াল গুলো ইস্যু করে দিই প্রোডাকশন ফ্লোরে, তখন আমার কি হবে, আমার তখন কি করতে হবে, ডিরেক্ট মেটেরিয়ালকে আমি রেকর্ড করব ওয়ার্কিং প্রসেস হিসাবে, ইনডাইরেক্ট মেটেরিয়ালকে রেকর্ড করব ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে, আর টোটাল র মেটেরিয়াল যতটুকু ইস্যু করছি সেটাকে আমি ক্রেডিট করে দিব। ঠিক আছে। জি স্যার। এবার আমরা আসি লেবার কস্টের ক্ষেত্রে। লেবার কস্টের ক্ষেত্রে আমার দুই ধরনের লেবার থাকে, একটা হলো ডিরেক্ট লেবার আর একটা হলো ইনডাইরেক্ট লেবার। আমার যখন ডিরেক্ট লেবার থেকে, ডিরেক্ট লেবার সরাসরি যাবে ডব্লিউআইপি তে, আর ইনডাইরেক্ট লেবার যাবে কোথায়, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টে। তাহলে ধরুন আপনার লেবার কস্ট তিনটার হলো, তাহলে আপনার যে ডিরেক্ট লেবার কস্ট সেটা যাবে ওয়ার্কিং কস্টে, ইনডাইরেক্ট লেবারটা যাবে ফ্যাক্টরি ওভারহেডে, এবং দুইটার টোটাল কস্টটা আপনি কি করবেন, স্যালারি বা ওয়েজেস পেয়েবল হিসেবে আপনি কি করবেন, রেকর্ড করবেন। তাহলে আমরা যখন জার্নাল এন্ট্রি করব, তাহলে কি হবে, ডিরেক্ট লেবারটা যাবে ওয়ার্কিং প্রসেসে, ইনডাইরেক্ট লেবারটা যাবে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে, আর আমার টোটাল যে লেবার কস্ট আছে সেটা যাবে স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল হিসেবে, লায়াবিলিটি হিসেবে ক্রিয়েট হবে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এবার আসি আমরা, তাহলে আমরা কি করলাম, আমরা মেটেরিয়াল রেকর্ড করলাম, আমরা লেবার কস্ট রেকর্ড করলাম, আমার আর কি ধরনের কস্ট থাকে, ইনডাইরেক্ট মেটেরিয়াল রেকর্ড করলাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে, ইনডাইরেক্ট লেবার রেকর্ড করলাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে, আমার আদার ওভারহেড কস্ট থাকে। এই আদার ওভারহেড কস্টগুলো আমরা আসলে কি করতে হবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টে আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কি হিসেবে অ্যাপ্লাই করতে হবে, প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট দিয়ে আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সেটা আমরা অ্যাপ্লাই কিভাবে করব, আমরা একটু আসি। তাহলে দেখেন আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কতটুকু আসবে, আমার ধরেন বিভিন্ন পারপাসে আমার যদি বলি, in addition to indirect material and indirect labor, other manufacturing overhead costs are charged to manufacturing overhead account as the incurred. Depreciation এর জন্য আমার কোথায় যাবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যাবে, ফ্যাক্টরি ডিপ্রিসিয়েশন যাবে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। তাহলে ডিপ্রিসিয়েশন হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আপনার ইন্স্যুরেন্স এক্সপায়ার হলো, তাহলে আমরা আগে করতাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এখন আমরা উল্টাটা করব, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আপনি প্রপার্টি ট্যাক্স দিচ্ছেন ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, প্রপার্টি ট্যাক্স পেয়েবল ক্রেডিট। আপনার আদার কোনো লায়াবিলিটি আছে ফ্যাক্টরির জন্য, তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এটা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার ছাড়া বাকি যত ধরনের কস্ট আছে ফ্যাক্টরিতে সবগুলো কোথায় চার্জ হবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে চার্জ হবে। ঠিক আছে। জি স্যার। তাহলে দেখেন এবার আমরা চার্জ করে দিয়েছি, এবার আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আমার কি করতে হবে, ওয়ার্কিং প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। আমরা তিনটা ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট ওভারহেড, এর থেকে ইনডাইরেক্ট লেবারটা দেখেন, ওভারহেড গুলো আমি কি করতে হবে, ওয়ার্কিং প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। ওয়ার্কিং প্রসেসে যদি ওভারহেড অ্যাপ্লাই করতে যাই, তাহলে ওভারহেড গুলো এই জায়গায় অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাইটা আমাদের কিভাবে হবে সেটা আমরা একটু দেখব। তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার যতটুকু ছিল এই পুরোটা আমি কোথায় চার্জ করে দিব, ওয়ার্কিং প্রসেসে চার্জ করে দিব। তাহলে ওয়ার্কিং প্রসেসে ডেবিট হবে, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। যখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট হয়ে যাবে, তখন আমার কোনো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোনো আইটেম থাকবে না স্যার। না, জিরো হয়ে যাবে।
এবার আমরা আসি, আমার যে নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো আছে সেটা তো আর আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে সেটা কি হবে? স্যালারি এক্সপেন্স টু এমপ্লয়ি হু ওয়ার্ক ইন মার্কেটিং সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেটা এটা জানাল কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট টু স্যালারি এন্ড ওয়েজেস পেবল ক্রেডিট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডেবিট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অথবা নরমালি অ্যাকাউন্ট পেবল ক্রেডিট হবে। আমরা যখন প্রবলেমটা করব সেটা আমাদের ঠিক হয়ে যাবে। এবার আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এন্ড কস্ট অফ গুডস এর স্টেটমেন্ট তৈরি করতে হবে, এই যে জার্নাল এন্ট্রি গুলো দিয়েছি সেগুলোর উপর বেস করে। তাহলে আমার কিছু টি অ্যাকাউন্ট করতে হবে। টি অ্যাকাউন্ট কি? এটা হলো আমার একটা লেজার অ্যাকাউন্ট। এই লেজার অ্যাকাউন্টের আমার যদি অ্যাসেটে যাই, অ্যাসেটের আমার ডেবিটে কি থাকবে? অ্যাসেট থাকবে। আর ক্রেডিটে অ্যাসেট থেকে যেন আমরা রিকুইজিশন দিব, তখন সেটা অ্যাসেটের ক্ষেত্রে আমার ওপেনিং ব্যালেন্স ডেবিট হবে, আমি যখন কোনো পারচেজ করব সেটা ডেবিট হবে, আর আমি অ্যাসেট যখন ইস্যু করে দেবো সেটা ক্রেডিট হবে। ঠিক আছে? ফিনিশ ওয়ার্কিং প্রসেস কমপ্লিট হয়ে ফিনিশ গুডে যাবে, তখন ফিনিশ গুড ডেবিট হবে, আর ওয়ার্কিং প্রসেসটা আমার কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। সো আমার আমি যখন তারপর ফিনিশ গুডটা সেল করে দেবো তখন কি হবে? ফিনিশ গুডের আমার কস্ট অফ গুডস হিসেবে এই জায়গায় ক্রেডিট হয়ে যাবে, আর আমার এই জায়গায় কস্ট অফ গুডস হিসেবে ডেবিট হবে। আমরা নরমালি কি করি? কস্ট অফ গুডস ডেবিট আর হলো কস্ট অফ সেলস বা ফিনিশ গুড ক্রেডিট। সো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস আর হলো কস্ট অফ গুডস টু ফিনিশ গুড, আমরা এই হিসাবে রেকর্ডটা করি। সো আমরা মোটামুটি এই জিনিসটা দেখলাম, তাই না? এবার আমরা যখন একটা প্রবলেম করব, পার্টিকুলার প্রবলেম, তখন আমাদের এই জিনিসগুলো কি হবে? সলভ হয়ে যাবে। ঠিক আছে? সামহাও একটা প্রবলেম হচ্ছে। ওকে, আমরা আমরা যখন এখন একটা প্রবলেম সলিউশন করব, আমাদের এই জিনিসটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু প্রবলেমে যাই, ঠিক আছে? জবরা কস্টিং এর যদি কোনো আপনার প্রবলেমে যাই, জবরা কস্টিং এর একটা প্রবলেম যদি আমরা যাই, তাহলে আমরা একটু দেখি কি বলা হচ্ছে। আচ্ছা, আমরা বই থেকে চলে যাই জবরা কস্টিং এর প্রবলেম। আমরা মোটামুটি চ্যাপ্টারে অনেক কিছুই করে ফেলছি। এবার আমরা প্রবলেম যখন সলভ করব তখন আমরা আসলে বুঝতে পারবো কি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমার আরেকটু বাকি আছে, আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিভাবে অ্যাপ্লাই করব না করব সেই জিনিসটা আমার আসলে দেখানো দরকার ছিল। আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আমরা তো সবকিছু করে ফেললাম, তাই না? সেলও করে ফেললাম। এবার আমরা যে কাজটা করলাম, যে আমি তো ওভারহেড অ্যাপ্লাই করেছি, তাই না? এবার মান্থ শেষে বা বছর শেষে আমি কি করবো? আমার অ্যাকচুয়াল কস্টগুলো পেয়ে যাবো না? অ্যাকচুয়াল কস্ট পাওয়ার পরে আমরা তো বুঝতে পারবো যে এই পার্টিকুলার জবের ক্ষেত্রে আমার আসলে ওভারহেড কস্ট কতটুকু লাগছে, তাই না? এখন আমি কি করব? অ্যাকচুয়াল যে ওভারহেড কস্ট ইনকার হয়েছে সেটাকে আমার অ্যাপ্লাইড ওভারহেডের সাথে কি করব? কম্পারিজন করব। যদি অ্যাপ্লাইডটা অ্যাকচুয়ালি থেকে বেশি হয়ে থাকে তাহলে আমি ওভার অ্যাপ্লাইড করেছি, তাই আমি যতটুকু বেশি করেছি সেটা আমাকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর আমি যদি কম করে থাকি তাহলে কি করতে হবে? এখন প্লাস করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো আন্ডার অ্যাপ্লাইড হলে আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে, আর ওভার অ্যাপ্লাইড কি হবে করতে হবে? আমাকে মাইনাস করতে হবে, তাই না? আচ্ছা, আমি প্রবলেমে জানো আমি বলছি, ধরেন আপনি বছরের শুরুতে আপনি যখন এই পার্টিকুলার জবটা নিয়েছেন, ধরেন ওভারহেড আপনি অ্যাপ্লাই করেছেন 100 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওভারহেড হচ্ছে 105 টাকা। তাহলে এই যে 5 টাকা ডিফারেন্স হয়েছে, আপনার এই 5 টাকা কি করতে হবে? কস্টের সাথে অ্যাড করতে হবে। জি স্যার। এটা বলছি। অথবা আপনার ধরেন অ্যাপ্লাই করেছেন 105 টাকা, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 100 টাকা, তাহলে 5 টাকা বেশি অ্যাপ্লাই করে ফেলেছেন না? স্যার ওভার এখন কি করতে হবে? 5 টাকা মাইনাস করতে হবে। ঠিক আছে? জি স্যার। এই মাইনাস করার কতগুলো সহজ ফর্মুলা আছে, এটা আমরা একটু পরে আমরা একটু দেখি। আমরা আসলে এটা দরকার নেই, আমরা সরাসরি প্রবলেম চলে যাই। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, আমাদের রিভিউ প্রবলেম একটা যাই, রিভিউ প্রবলেমগুলো আপনাদের জন্য বেটার হবে।
এই প্রবলেমটা যদি আমরা যাই, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমাকে বলছে যে হুগলি কর্পোরেশন ইজ এ manufacturer that uses job order costing on 1st January, the beginning of its fiscal year. তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা কোন ধরনের কস্টিং ইউজ করে, জব অর্ডার কস্টিং ইউজ করে। সো জানুয়ারি 1 তারিখে তার ইনভেন্টরি ব্যালেন্স ছিল র মেটেরিয়াল 20,000, ওয়ার্কিং প্রসেস 15,000 and finished good 30,000. The company applies overhead cost to job on the basis of machine hour work. তাহলে দেখেন এই জায়গায় কিসের বেসিসে আমার ওভারহেড কস্ট অ্যাপ্লাই হয়, মেশিন আওয়ার ওয়ার্ক কতটুকু হয়েছে এটার উপর বেসিস করা হয়, ঠিক আছে? তাহলে মেশিন আওয়ার হলো আমার এই জায়গার অ্যাক্টিভিটি। For the current year, the company's predetermined overhead rate was based on a cost formula that estimated 450,000 of total manufacturing overhead for an estimated activity level of 75,000 machine hour, ঠিক আছে? এবার আমরা যদি একটু এক্সেলে যাই, সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes sir. জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা যে কাজটা করব এখন, আমরা এক্সেলে এই জিনিসটা সলভ করব, মানে আমাদের বইয়ে সলভ করা আছে, তারপর আমরা এক্সেলে এই জিনিসটা কি করব, বের করব, ঠিক আছে? আমি একটু ছোট করে নিই যাতে আমার আসলে পুরোটা দেখা যায়। সবাই কি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে? দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। স্যার একটু বড় হলে ভালো হয়। বড়টা আমরা আসলে যেটা করছি, আমরা দুইটা স্ক্রিন পাশাপাশি রেখে কাজ করব তো। ঠিক আছে স্যার, আমরা জুম করে নিতে পারবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, আমার মনে হয় যে ঠিক আছে। এবার ঠিক আছে। আমরা যদি অন জানুয়ারি ব্যালেন্সে আমরা যাই, জানুয়ারি 1 তারিখে আমার ব্যালেন্সে যদি আমরা যাই, কারণ আমরা জানি না কবে, 1 তারিখে ব্যালেন্সে যদি আমরা যাই, আমাদের র মেটেরিয়াল কতটুকু ছিল? র মেটেরিয়াল ব্যালেন্স ছিল 20,000। 20,000। আমাদের ডব্লিউপি কত ছিল? 15,000। 15,000। আমার এফজি কত ছিল? 30। এটা হলো আমার ইনভেন্টরি ব্যালেন্স জানুয়ারি 1 তারিখে কত আছে সেটা আমরা জানি, ঠিক আছে? এবার আমাদের বলছে দ্য কোম্পানি ওভারহেড অ্যাপ্লাইজ টু জব অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার। তাহলে মেশিন আওয়ার উপর বেসিসে তারা কি করে প্রিডিটারমাইন্ড ওভারহেডটা ইউজ করবে, বের করবে। For the current year, the company's predetermined overhead rate was based on cost formula that estimated 450,000. তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং এস্টিমেটেড টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত? ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার কত ধরা হয়েছে? 4,50,000। 4,50,000, ঠিক আছে? আর এস্টিমেটেড মেশিন আওয়ার আমার কত বলা হচ্ছে? 75,000 আওয়ার্স। 75,000, ঠিক আছে? তাহলে এটার উপর বেস করে আমি যদি প্রি ডিটারমাইন্ড ওভারহেড বেস করি, ডান আগে কোন আগে POHR, তাহলে এটা আমার কত হবে? 6,000। 4,50,000 ভাগ হলো 75,000, তাহলে আমার কত? 6 টাকা, তাই না? আমি এটা ফর্মুলা টেক্সটটা বের করে নিই, তাহলে কি করেছি সেটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট কিন্তু আমি জানি এখানে কত হয়েছে, তাই না? জি স্যার। তো আমি এটা একটু কালার করে রাখি। এবার আমরা আসি, দেখেন কি বলছে আপনার, দ্য ফলোইং ট্রানজাকশন ওয়ার রেকর্ডেড ফর দ্য ইয়ার। তার মানে 1 নম্বরে যদি আমরা আসি, 1 নম্বরে সরি এ নম্বরে আমার যে ট্রানজাকশন গুলো আছে, এই ট্রানজাকশনটা কি আছে দেখেন তো। র মেটেরিয়াল পারচেজড অন অ্যাকাউন্ট 4,10,000। তো র মেটেরিয়াল পারচেজ করলে আমার রেকর্ড কি করতে হবে? আমি আরএমডি হিসেবে রেকর্ড করি, র মেটেরিয়াল আমার কত হবে?
4,10,000 এটা পারচেজ করছি, আর অ্যাকাউন্টে পারচেজ করছি, তাহলে অ্যাকাউন্ট পেবল কত হবে? 4,10,000। কারো কোনো কনফিউশন আছে? এই জায়গায় আপনারা নোটে দিয়ে দিবেন র মেটেরিয়াল পারচেজ অন অ্যাকাউন্ট, আমি নোটটা ইউজ করছি না, ঠিক আছে? কারো সমস্যা আছে? না স্যার। না, আপনারা চুপ করে থাকলে আমার মনে হয় যে সমস্যা হচ্ছে কিনা। এবার আসি, র মেটেরিয়ালস ওয়ার রিকুইজিশন ফর ইউজ ইন প্রোডাকশন 3,80,000। এর মধ্যে 3,60,000 টাকা হলো ডিরেক্ট মেটেরিয়াল, 20,000 টাকা হলো ইনডাইরেক্ট মেটেরিয়াল। বলেন, তাহলে ডিরেক্ট মেটেরিয়াল সরাসরি কোথায় যাবে? স্যার প্রথমে সন্দেহ হচ্ছে স্যার। আমার এন্ড থেকে তো হচ্ছে না মনে ওয়ার্কিং হচ্ছে। প্রসেস স্যার একটু বোঝা যাচ্ছে না, অনেকে কথা বলতেছে তো, মেবি আপনি চেষ্টা করছি। কস্ট শিটে যাবে স্যার ডিরেক্ট মেটেরিয়াল। ওকে, আমরা যে কাজটা করছি, র মেটেরিয়ালস ওয়ার রিকুইজিশন ফর ইউজ ইন প্রোডাকশন 380,000, out of which 360,000 is for direct material and 20,000 for indirect material. So আমার direct materialটা আমরা WIP হিসেবে রেকর্ড করব 3,60,000, indirect materialটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে রেকর্ড করব 20,000, আর আর আমার যে মেটেরিয়াল রিকুইজিশন দিয়েছে সেটা RM আমার কত হবে? টোটাল 3,80,000। ঠিক আছে, আমরা করি, তারপর আমরা ডিসকাস করব পরে। সি নাম্বারে যদি আসি, the following costs were accrued for employee services: direct labor, indirect labor, sales commission and administrative salary. So আমরা প্রথমে যেটা আসি, আমাদের ডিরেক্ট লেবারের জন্য কি হবে? সরাসরি আমরা WIP তে নিয়ে যেতে পারবো। ডিরেক্ট লেবার আমার কত? আমরা এটা কত হবে আমরা একটু পরেতে যাই। ডিরেক্ট লেবার ফ্যাক্টরি ওভারহেড আমরা এই জায়গায় লিখি, এরপর আমরা আসি ডিরেক্ট লেবারের জন্য আমার কত? 75,000। তাহলে ডিরেক্ট লেবারের জন্য আমরা লিখতে পারি ওয়েজেস পেবল, ওয়েজেস পেবল আমার কত আসছে? 75,000। ডাইরেক্ট লেবার 1,10,000। ওয়েজেস পেবল 75,000। 75,000 সরি 75,000। ইনডাইরেক্ট লেবার ইনডাইরেক্ট লেবার যদি আমরা বলি স্যালারিজ পেবল 1,10,000। 1,10,000। এবার আমরা সেলস কমিশন যদি আসি, সেলস কমিশন পেবল 90,000। কত? 90,000। 90,000। তারপর আমার কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেবল, অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি, তাহলে স্যালারিজ পেবল, তাই না? জি। আমার কত আছে? 2 লাখ। 2 লাখ। 2 লক্ষ। এবার আমরা যদি WIP তে যাই, WIP তে কোনটা আসবে? শুধু ওয়েজেস পেবল। আমার যদি ফ্যাক্টরি ওভারহেডে যাই কোনটা আসবে? শুধু 1,10,000। আর বাকি যে সেলস কমিশন বা এটা আসছে, এটা কি আসবে? সেলস কমিশন যেটা, এটা হলো সেলস কমিশন এক্সপেন্স আসবে, কমিশন এক্সপেন্স হিসেবে সেলস কমিশন এক্সপেন্স, কারণ এটা আমার আউটসাইড অফ ফ্যাক্টরি। আমি সেলস কমিশন এক্সপেন্স হিসেবে এটা রেকর্ড করতে পারি 90,000। 90,000 রেকর্ড করতে পারি। আচ্ছা, আমি উল্টা বসালাম না স্যার এর উপর হবে, ডেবিট হবে স্যার। কেরা কইছে আমি কাট করে নিতে হবে। বললাম না ঠিক আছে? না এই যে এইরকম যেটা যে পুলি হ্যাঁ খুব সুন্দর। আচ্ছা, একটু রিকোয়েস্ট করি, যারা ক্লাসের বাইরে কথা বলবেন তারা আসলে একটু কুইট করেন, তাহলে চুপ করে থাকেন। ওগুলো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা যারা ক্লাসের বাইরে কোনো বিষয় নিয়ে ডিসকাস করবেন তারা প্লিজ একবারে মাইক্রোফোনটা অফ করে দেন ডিসকাস করেন, ঠিক আছে? আমার মনে হয় আমি আবারও বলছি সবাইকে, ক্লাসের বাইরে কোনো কিছু নিয়ে যদি ডিসকাস করতে হয় প্লিজ মাইক্রোফোন অফ করেন, নতুবা ক্লাস থেকে বের হয়ে যান। মানে আপনারা যদি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন বা ক্লাসে মনোযোগ দিতে পারেন, নাহলে এই ক্লাস করার কোনো আসলে যৌক্তিকতা নেই, ঠিক আছে? মানে সরি টু সে, আসলে আমি মানে যেটা হয় কি, এটা আসলে সবাই ডেকোরাম মেনটেন করা উচিত, ইভেন আমাকেও মেনটেন করা উচিত, যে ক্লাসে থাকতে আমরা ক্লাসের ব্যাপারে কথা বলবো,
যদি আপনাদের কোনো ডিসকাশন লাগে আমার সাথে করেন, আপনার যদি কোনো ফ্রেন্ডের সাথে ডিসকাশন লাগে তাহলে আপনি ক্লাসের পরে করতে পারবেন, সেটাতে আপনাকে কেউ না করবে না। যতক্ষণ পর্যন্ত ক্লাসে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ডিসকাস করবেন। আর যদি আমি না পারি বা আমার ক্লাস আপনাদের ভালো না থাকে তাহলে প্লিজ ক্লাস কুইট করে আপনারা বের হয়ে যান, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। আমরা যে কাজটা করছি তাহলে Sales commission payable, sir. Sales commission সেলস payable. কমিশন আমার সেলস কমিশন Yes, sir. এক্সপেন্স payable 90,000. এক্সপেন্স হিসেবে আমরা রেকর্ড করব। তাহলে আমার কত আসবে? 90,000। আর 90,000. স্যালারি এক্সপেন্স হিসেবে আমার 2 আসবে 2 lakh. লাখ। 2 lakh টাকা। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? No, sir. No, sir. 3 নম্বরটা বুঝি নাই। স্যার যে এই নাম্বারটা বুঝেন নাই তাই তো? 3 নম্বরটা প্রথমে আমরা আসি, আমার ডিরেক্ট লেবারের জন্য রেকর্ড হবে কি? ডিরেক্ট লেবারের জন্য ডব্লিউআইপি 75,000 আর হলো আমার ওয়েজেস পেবল 75,000, ঠিক আছে? তো ডিরেক্ট লেবারের জন্য আমি এটা রেকর্ড করলাম, ডব্লিউআইপি 75,000, ওয়েজেস পেবল 75,000। কনফিউশন আছে? না স্যার ঠিক আছে। ইনডাইরেক্ট লেবারের জন্য আমার কি হবে? ইনডাইরেক্ট লেবার ফ্যাক্টরি ওভারহেড যাবে, ফ্যাক্টরি ওভারহেড ডেবিট, আর হলো ইনডাইরেক্ট লেবারের জন্য স্যালারি পেবল আমরা লিখছি। 1,10,000 পেবল আপনি লিখতে পারেন, আপনার স্যালারি দরকার নেই, আপনি ওয়েজেস পেবলও লেখেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আপনি ওয়েজেস পেবল হিসাবে লিখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। আমি এই দুইটা কি করতাম, ইনডাইরেক্ট আলাদাভাবে না লিখে আমি এটা এই জায়গায় সাম করে দিতে পারতাম, 75,000 জি। প্লাস 1,10,000। তাহলে আমার এই জায়গায় ওয়েজেস পেবল আমার আলাদা করে দেওয়াতে বোঝা যাচ্ছে, স্যার। ঠিক আছে? তাহলে আমার কত হবে? ফ্যাক্টরি ওভারহেড তাহলে কত হবে? 1,10,000, ঠিক আছে? ওকে, এবার আমরা আসি সেলস কমিশন 90,000। তাহলে সেলস কমিশনের ক্ষেত্রে আমার এন্ট্রি কি হবে? সেলস কমিশন এক্সপেন্স ডেবিট আর সেলস কমিশন পেয়েবল ক্রেডিট। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি আছে 2 লাখ, কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমি এক্স্যাক্টলি ডি নাম্বারে যদি আমরা আসি, ডি নাম্বারে আমাদের কি বলেছে? সেলস ট্রাভেল কস্ট, তাহলে ট্রাভেল এক্সপেন্স আমার কত হবে? ট্রাভেল এক্সপেন্স 17,000। আর আমরা কি করতে পারি? ট্রাভেল পেবল অথবা অ্যাকাউন্ট পেবল যেটা আমরা লিখতে পারি, তাই না? জি স্যার। আর ট্রাভেল কস্ট পেবল আপনার ইচ্ছা মতো আপনার কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টসে যে ধরনের আইটেম আছে, লাইন আইটেম, সেই হিসাবে ইউজ করবেন, ঠিক আছে? এই নম্বরে যদি আসি আমরা ইউটিলিটি কস্ট, তাহলে আমাদের কি হবে? স্যার একটা কোশ্চেন ছিল প্লিজ, হ্যাঁ বলেন। স্যার, এই যে অ্যাকাউন্টস পেয়েবল বা ট্রাভেল পেয়েবল যেটা দিব, এটার জন্য কি ফুটনোট দিব? মানে আমি আমার কোম্পানিতে কি হিসাব ইউজ করছি? আমি যেটা বলি, আপনারা যখন কোন আসলে জার্নালের জন্য আপনি আইটেম ইউজ করেন, আপনি অ্যাকাউন্ট পেবল ইউজ করবেন না ট্রাভেল পেবল ইউজ করবেন, এটা আপনার কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টস সেটা ডেফিনেটলি থাকতে হবে, ঠিক আছে? এখন যদি চার্ট জি অফ অ্যাকাউন্টস স্যার। আপনার তো আর এই জায়গায় চার্ট অফ অ্যাকাউন্টস নেই, সো আপনি ট্রাভেল এক্সপেন্স পেবল ইউজ করেন, অ্যাকাউন্ট পেবল ইউজ করেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? বাট আপনারা যখন প্র্যাকটিক্যালি জি অফিসে কাজ স্যার। করবেন তখন আপনার চার্ট অফ অ্যাকাউন্টস থেকে যেটা ওইটার সাথে রিলেটেড এক্সপেন্সের সাথে আপনি সেটাই ইউজ করতে হবে, ঠিক আছে? জি স্যার। ইউটিলিটি কস্টের ক্ষেত্রে কি আসবে বলেন? ইউটিলিটি কস্টের ক্ষেত্রে কি আসবে? ফ্যাক্টরি ওভারহেড, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট। ফ্যাক্টরি ওভারহেড ডেবিট, 2000 আর হলো ইউটিলিটি এক্সপেন্স ইউটিলিটি By- পেয়েবল ক্রেডিট অথবা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কি লিখবেন, ঠিক আছে? জি স্যার। F, আমরা যদি তারপরে পেজে যাই, দেখা যাচ্ছে? জি স্যার। একটু বেশি জুম হয়ে গেছে, ঠিক আছে। একটু কমে গেছে, এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। কস্ট আছে 1,80,000, তাহলে এটা কি হবে? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের জন্য আমার অ্যাডভার্টাইজমেন্ট, এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, আমি আর লিখছি না, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। এবার ডিপ্রিসিয়েশন ওয়াজ রেকর্ডেড ফর দ্য ইয়ার হলো 3,50,000, তার মধ্যে 80% হলো ফ্যাক্টরি অপারেশন আর 20% হলো সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ, এটার জন্য আমি লিখছি। ডিপ্রিসিয়েশনের আমার যে ডিপ্রিসিয়েশন আছে টোটালটার জন্য আমার কি হবে? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত হবে পুরোটা? 3,50,000 ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হলো আমার 3,50,000। এর মধ্যে আমার ফ্যাক্টরি অপারেশন জন্য কত? 80%। 80%। তাহলে ফ্যাক্টরি অপারেশনটা আমার কি হবে? 80% হিসেবে এখন হবে, তাহলে 3,50,000 ইনটু কত হবে? 80%।
80% হিসেবে আসবে, তাই না? জি তাহলে বাকিটা কি হিসেবে আসবে? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। দেখেন আবার বলি, বাকিটা আসছে স্যার সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। স্যার ওভারহেডে যাবে না? না, ফ্যাক্টরি অপারেটে যাবে। যদি ফ্যাক্টরি, সরি এটা হবে আমার ফ্যাক্টরি অপারেটে, সরি এটা যাবে ফ্যাক্টরি অপারেটে, বাকিটা আমার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে। ঠিক আছে, তাহলে কত? 70,000। আর কোনো কনফিউশন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে স্যার এটা ডাব্লিউআইপি তে কেন গেল না? ডব্লিউআইপি তে কোন জিনিসগুলো যায়? আপনার দুটো জিনিস যাবে, একমাত্র ডিরেক্ট মেটেরিয়াল আর হলো ডিরেক্ট লেবার। এর বাইরে যত কিছু আছে সবগুলো ফ্যাক্টরি অপারেটে যাবে। কিন্তু স্যার এটা তো স্যার ফ্যাক্টরির সাথে রিলেটেড। ফ্যাক্টরি ওভারহেড কার সাথে রিলেটেড? দুঃখিত স্যার। ফ্যাক্টরি ওভারহেড কিসের সাথে রিলেটেড? আপনি যখন একটা প্রোডাক্ট কস্ট বের করেন, ফ্যাক্টরি ডিপ্রিসিয়েশন কিসের সাথে অ্যাড করেন? ওভারহেডের সাথে না? জি স্যার। আপনার শুধু সরাসরি বলি, ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবার আমার হলো ডিরেক্ট, বাকি যা আছে সব হলো ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরির যে ডিপ্রিসিয়েশন হবে সেটাও কি হবে? ফ্যাক্টরি ওভারহেড হবে। ঠিক আছে, আর জব অর্ডার কস্টিং এর সবসময় রাখবেন ডিরেক্ট মেটেরিয়াল আর ডিরেক্ট লেবার ডিরেক্টলি ওয়ার্কিং প্রসেসের সাথে রিলেটেড, বাকি যত ধরনের ফ্যাক্টরিতে কস্ট হবে সবগুলো ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, এই ফ্যাক্টরি ওভারহেডটা পরবর্তীতে আমরা কি করব? আবার ডব্লিউআইপি তে নিয়ে যাব। তাহলে নাম্বার সি, স্যার তাহলে নাম্বার সি এর যে ডাব্লিউআইপি তে 1,50,000 লেখা আছে স্যার, এখানে কি শুধু 75,000 হতো না? সেটা আমরা কি 75,000 হবে, কিন্তু স্যারের রিলেটেড ওই যে ইয়ার করার জন্য 1,50,000 হয়ে গেছে। আমি লিংকটা করার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। স্যার কথা শোনা যাচ্ছে না। সবাই শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। ওকে, আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইন্স্যুরেন্স এক্সপেন্সের ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে 70% রিলেটেড টু দ্য ফ্যাক্টরি অপারেশন এন্ড আদার্স, দ্য রিমেনিং পার্ট ইজ ফর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমার কি হবে? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমার টোটাল হলো 10,000 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স, তার 70% হলো 7,000। তাহলে 7,000 টাকা যাবে ফ্যাক্টরি ওভারহেডে, বাকি 3,000 টাকা আমরা লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে, আর টোটাল প্রিপেড ইন্স্যুরেন্স যেটা সেটা আমার 10,000 কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা যদি আসি, আই নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড টু প্রোডাকশন। কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে? প্রোডাকশনে। Due to greater than expected demand for its product, the company worked 80,000 machine hour on all jobs during the year. তাহলে কোম্পানি এই ইয়ারে কতটুকু মেশিন আওয়ার ওয়ার্ক করছে? 80,000। কতটুকু করছে? 80,000। তাহলে আমাকে কি করতে হবে? এই মেশিন আওয়ারটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 80,000 আর আমার ওভারহেড রেট কত ছিল? আমার প্রথমে ওভারহেড রেট কত বের করেছিল? 6 টাকা করে। 6 টাকা করে। তাহলে 80,000 ইনটু 6 কত হবে? 4,80,000। 4,80,000। তাহলে এই 4,80,000 টাকা আমাকে কি করতে হবে? এই ফ্যাক্টরি ওভারহেডটাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। এই 4,80,000 টাকা যখন আমি ফ্যাক্টরি ওভারহেডটাকে অ্যাপ্লাই করব, আমরা কিভাবে করব? এটা তো ওয়ার্কিং প্রসেসে পাঠাতে হবে। তাহলে দেখেন আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। তাহলে এই আমার নরমালি আমরা কি করেছি, আমরা যখন এই ডায়াগ্রামটা দেখিয়েছিলাম, ডায়াগ্রামে আমরা যাচ্ছি আর দুইটা স্ক্রিন ব্যবহার করে আসলে খুব ডিফিকাল্ট হয়। তাহলে আমাদের প্রিডিটারমাইন্ড পিওএইচ এর কত ছিল? $6, তাই না? 6 টাকা। মেশিন আওয়ার কারেন্ট ইয়ার আমার কত হচ্ছে? 80,000 আওয়ার্স। কারেন্ট ইয়ারে 80,000। তাহলে আমার টোটাল ওভারহেড অ্যাপ্লাই কত হবে?
4,80,000। 4,00,000 অ্যাপ্লাইড টোটাল ওভারহেড অ্যাপ্লাইড হবে 4,40,000 6,80,000। 4,80,000 ঠিক আছে? জি স্যার। কোনো কনফিউশন আছে? না স্যার। এখন ওভারহেড যখন অ্যাপ্লাই হবে, আমি একটু বলছি ওভারহেড অ্যাপ্লাই কোথায় হবে? ডব্লিউআইপি তে হবে। তাহলে ডব্লিউআইপি আমার কত হবে? 4,80,000। 4,80,000। আর আমার ফ্যাক্টরি ওভারহেড কি হবে? তখন ক্রেডিট হয়ে যাবে 4,80,000, তাই না? জি স্যার। এখন কোশ্চেনটা হলো এই এই যে ওভারহেডটা আমি অ্যাপ্লাই করলাম, তাহলে আমার এই ওভারহেড গুলো কি হবে? ফ্যাক্টরি ওভারহেড হবে। এই যে ফ্যাক্টরি ওভারহেড গুলো করেছি, এগুলো হলো অ্যাকচুয়াল। এগুলো কি? এগুলো হলো অ্যাকচুয়াল, ঠিক আছে? আর আমি এটা হলো অ্যাপ্লাই করেছি। এখন আমাকে কাজ শেষে, দিন শেষে আমাকে বের করতে হবে আমি কতটুকু অ্যাপ্লাই করেছি আর কতটুকু অ্যাকচুয়াল হয়েছে। আমরা আসতেছি এই পর্যন্ত আমরা জার্নাল করেছি, সো এই পর্যন্ত আমরা থাকি। তারপর আমরা goods costing 9 lakh to manufacture according to their job cost sheet were completed during the year. তাহলে কতটুকু কমপ্লিট করেছি গুডস? 9 লাখ টাকার গুডস কমপ্লিট করেছি। তাহলে এফজি আমার কত হবে? 9 লাখ। 9 লাখ। আর আমার এফজি করতে আমরা কি করছি? কস্ট অফ গুডস সিওজিএম কত করছি? 9 লাখ হবে, তাই না? এখন এই জিনিসটা দেখেন, আমার তো সিওজিএম এই জায়গায় বলতে সিওজিএম কিছু নাই, আছে? না স্যার। নাই। তাহলে আমাকে এই জায়গায় অনেকগুলো কাজ করতে হবে। এটা আমরা বলি গুড কস্টিং 9 লাখ টু ম্যানুফ্যাকচার অ্যাকর্ডিং টু देयर জব কস্ট শিট ওয়ার কমপ্লিটেড ডিউরিং দ্য ইয়ার। তাহলে আমি কি করেছি? 9 লাখ টাকার ফিনিশ গুড প্রোডাকশন করেছি, আমি ক্রেডিট করেছি কি? সিওজিএম 9 লাখ টাকা। তারপর দেখেন গুডস ওয়ার সোল্ড অন অ্যাকাউন্ট টু কাস্টমার ডিউরিং দ্য ইয়ার 15 লাখ টাকা। তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল কত হবে? 15 লক্ষ। 15 লাখ টাকা। আর সেলস কি হবে? 15 লাখ টাকা। আমার এই গুডস যে সেল করছি এটা কস্ট কত হবে? সিওজিএস 8,70,000। 8,70,000 টাকা বলে দেওয়া আছে। জি স্যার। তাহলে এফজি কত হবে? 8,70,000 টাকা। তাহলে আমি মোটামুটি এই জায়গা থেকে আমরা কি করেছি? সবগুলো জিনিস রেকর্ড করে ফেলেছি। তার কোনো কনফিউশন আছে? স্যার স্যার জি প্লিজ। 58 নম্বর সিরিয়াল ফিনিশ গুডস ডেবিট আর ওয়ার্কিং প্রসেস ক্রেডিট হয় না? আমরা আসতেছি এই জিনিসটা। আমি একটু আগে কিন্তু বলছি সিওজিএম কিন্তু আমাদের নাই, আছে? না স্যার। আলটিমেটলি আমাকে কি করতে হবে? ডব্লিউআইপি যেটা আছে এটা সিওজিএম এ নিয়ে যেতে হবে। অর্থাৎ আমার ওয়ার্কিং প্রসেস যেটা আছে সেটা আমার কস্ট গুডস ম্যানুফ্যাকচারে যাবে, তাই না? তো আমি যে কাজটা করতে পারি, আমি আমার ডব্লিউআইপি যেগুলো আছে সেগুলোকে আমি সিওজিএম এ নিয়ে যেতে পারি, অথবা সরাসরি ডব্লিউআইপি কে আমি এই জায়গায় ক্রিয়েট করতে পারি। আমরা যে কাজটা করব, আমরা এখন লেজার গুলো করব। লেজার গুলো করার পরে আমার টোটাল যে ডব্লিউআইপি আছে, সেটা বেরোবে, একটা অ্যামাউন্ট বেরোবে না? এই ডব্লিউআইপি টাকে আমি কি করব? সিওজিএম এ কনভার্ট করব। সিওজিএম এর এই অ্যামাউন্ট আর ডব্লিউআইপি ক্রেডিট হবে এই অ্যামাউন্ট। পুরো বইতে এই কাজটা করে না। তো আমরা যে কাজটা করতে পারি, এই দুইটা কাজ করতে পারি। আইদার ডব্লিউআইপি কে আমরা বের করব, করার পরে এটাকে সিওজিএম এ কি করব? ট্রান্সফার করব, নতুবা এই জায়গায় সরাসরি আমরা কি করব? ডব্লিউআইপি লিখে দিব। আমার কথা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার বুঝতে পেরেছি। আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পেরেছি। সো আপনি এই জায়গায় সরাসরি ডব্লিউআইপি লিখতে পারেন, কোনো সমস্যা না। অথবা আপনি এই জায়গায় যে কাজটা করতে পারেন সিওজিএম লিখতে পারেন, পরে যে ডব্লিউআইপি অ্যাকচুয়াল কস্টটা সেটাকে আপনি সিওজিএম এ কি করতে পারেন? কনভার্ট করতে পারেন, ঠিক আছে? সো আমাদের এই জায়গায় যেটা হচ্ছে, তারপর ওরা যে কাজটা করে, ওরা এটার উপর বেস করে এই লেজার গুলা করে। সো আমি যেহেতু পুরোটা করিনি, আমার পক্ষে লেজার করাটা ডিফিকাল্ট। সো এই লেজারটাতে যেটা করছে অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো দেখেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত অ্যাপ্লাই করেছিলাম? 4,80,000। সো ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাপ্লাই করলাম 4,80,000, এটা আসছে আমাকে এর পাশে। অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং যে কস্ট গুলো জার্নাল করেছি সেটা আসছে এই জায়গায়। তাহলে অ্যাকচুয়াল কত হচ্ছে? 4,60,000। আমি অ্যাপ্লাই করছি কত? 4,80,000। তাহলে আমি বেশি অ্যাপ্লাই করছি কত? স্যার 20,000। 20,000। এই 20,000 টাকা আমাকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? তো কার সাথে অ্যাডজাস্টমেন্ট করব সেটা আমি আসবো। তাহলে প্রত্যেকটা জিনিস দেন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকাউন্ট পেয়েবল, এগুলো আপনাকে কি করতে হবে? লেজার তৈরি করতে হবে। লেজার তৈরি করার পরে দেন আপনাকে কি করতে? এই যে 20,000 টাকা, সেই 20,000 টাকা অ্যাডজাস্ট করতে হবে। এখন আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন কোন ধরনের এন্ট্রি দিয়েছিলেন? ম্যানুফ্যাকচারিং ওভারহেড জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন এন্ট্রি দিয়েছিলেন কি?
তখন এন্ট্রি দিছিলাম হলো ডব্লিউআইপি ডেবিট ফ্যাক্টরি ওভারহেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট ডব্লিউআইপি ডেবিট ক্রেডিট করছিলাম স্যার বিশেষ 4 লক্ষ। আমি আবার বলছি আমি অ্যামাউন্টটা বলতেছি না, আমি বলতেছি কি দিবেন। আপনি যখন ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাই করেছিলেন তখন এন্ট্রিটা করছিলেন ডব্লিউআইপি ডেবিট আর ফ্যাক্টরি ওভারহেডটা ক্রেডিট করেছিলেন, ক্রেডিট এটাই তো করেছিলেন তাই না? জি স্যার। এখন একটা জিনিস দেন, ডব্লিউআইপি তো অলরেডি নাই, আছে? কারণ আমি যখন সব এন্ট্রি করে ফেলছি ডব্লিউআইপি নাই। এখন আমার যে সমস্যাটা, এখন আমাকে কি করতে হবে, এই 20,000 টাকা তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে তাই না? তাহলে 20,000 টাকা আমাকে কিভাবে অ্যাডজাস্ট করবো? কারণ আমরা নরমালি যে কাজটা করি, এই ফ্যাক্টরি ওভারহেডকে আমরা ডেবিট করি এই 20,000 টাকার জন্য, আর এই অ্যাডজাস্টমেন্টটা আমরা সিইউজিএস এর সাথে দিই। কার সাথে দেই? সিইউজিএস এর সাথে দিই এই 20,000 কষ্ট অফ গুডসের সাথে। সো নরমালি আপনারা যখন ইনকাম স্টেটমেন্ট করবেন, আপনারা কি করবেন, ওই সিইউজিএস যে অ্যামাউন্ট হবে সেটা থেকে 20,000 টাকা কমাই দিবেন। কারণ আমি কি করছি, 20,000 টাকা বেশি অ্যাপ্লাই করছি, তো এখন কি করতে হবে, 20,000 টাকা সিইউজিএস থেকে কি করতে হবে, কমাই দিতে হবে। তাহলে দেখেন আমি আবার বলছি, আমরা কিন্তু এই আইটেমটা রিভার্স করে নেই, অ্যাডজাস্টমেন্টের জন্য এই আইটেম কিন্তু রিভার্স করে নেই। রাদার আমি কি করছি, ফ্যাক্টরি ওভারহেডটা আমার যে আসলো সেটাকে ডেবিট করছি, আর ডব্লিউআইপি ক্রেডিট করার পরিবর্তে আমরা ক্রেডিট করছি কি সিইউজিএস। আমি আবার একটু বলি, 20,000 আমি পুরো সিনারিওটা একটু দেখাই। আবার ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড কি হবে, আমার এই জায়গায় আমরা যদি অ্যাকচুয়াল ওভারহেড কস্ট বলি, অ্যাকচুয়াল ওভারহেড কস্ট কত হচ্ছে, 4,60,000। আমি ওভারহেড অ্যাপ্লাই করছিলাম কত, 4,80,000। 4,80,000। তাহলে আমি এটা কি করছি, এটাকে বলে ওভার অ্যাপ্লাই করছি। ওভার অ্যাপ্লাই কত করছি, 20,000 টাকা ওভার অ্যাপ্লাই করছি। এটা এই ওভারহেড যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি জার্নাল এন্ট্রি করেছিলাম কত, ডব্লিউআইপি ডেবিট 4,80,000 ওভারহেড ক্রেডিট, আর ফ্যাক্টরি ওভারহেড করেছিলাম ক্রেডিট 4,80,000। 80,000। এখন আমি যখন এটা এই 20,000 টাকা অ্যাডজাস্ট করবো তখন আমি কি করবো, তখন আমি যে কাজটা করবো, ফ্যাক্টরি ওভারহেড ডেবিটটা করবো 20,000, কস্ট অফ গুডস ক্রেডিট, আর সিইউজিএস ক্রেডিট করবো 20,000। ঠিক আছে স্যার? কিসের জন্য যাবে, তো উল্টে যেত। এটা কিসের জন্য করছিলাম, এটা করেছিলাম যে আমার ওভার অ্যাপ্লাইডের জন্য তাই না? এবার আমি আরেকটা প্রবলেম আসি, যদি এটা ওভারহেড অ্যাপ্লাই করছিলাম সেটা আসছে ধরেন 4,80,000, আর অ্যাকচুয়াল ওভারহেড হলো আমার 5 লাখ, তাহলে ঘটনা কি হতো, এটা কি হতো স্যার? এটা হলো আন্ডার অ্যাপ্লাইড হতো 20,000। আন্ডার অ্যাপ্লাইড কত দিলে, 20,000। 20,000। তাহলে আবার কি হতো এটা বলেন তো, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, সিইউজিএস তখন 20,000 ডেবিট হতো, আর ফ্যাক্টরি ওভারহেড কত হতো, ক্লিয়ার বুঝছেন সবাই? ইয়েস স্যার। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? স্যার এই দুইটা যদি আবার একটু এক্সপ্লেইন করতেন। আমি বললাম যে আমি ওভারহেড এই প্রবলেমে অ্যাপ্লাই করতে কত, 4,80,000। ঠিক আছে, আমার অ্যাকচুয়াল ওভারহেড এই জায়গায় দেখেন, ওভারহেডে যখন আমরা লেজারটা গেছি অ্যাকচুয়াল ওভারহেড কত হচ্ছে, 4,60,000। মানে আমি যে কোথা থেকে আসছে 4,60,000, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত, এই জায়গায় প্রথম জানালে 20,000, তাহলে প্রথম বি নম্বরে কত ছিল, 20,000, এই জায়গায় আসছে 20,000 আসছে। জি স্যার আসছে। সি নম্বরে যাই, সি নম্বরে ওভারহেড কত আসছে, 1,10,000, এই জায়গায় সি নম্বরে দেন কত আসছে, 1,10,000 আসছে। জি স্যার। আমি যেহেতু সবগুলা করি নাই, ডি নাম্বারে আমার নাই, ই নাম্বারে আমার কত, 43,000, আমি ই নাম্বারে আসি, ই নাম্বারে কত আছে, 43,000 আসছে। জি স্যার আসছে। এবার আসি এফ নাম্বার কত আসছে, ওভার অ্যাপ্লাই করছি কারণ কি আমি 2,80,000 আসছে। 2,80,000। জি স্যার আসছে। এবার আসি জি নাম্বারটা আমি করি নাই, ইন্স্যুরেন্সের জন্য আমরা বলছিলাম ইন্স্যুরেন্সের জন্য কত আসবে, 7,000, তাহলে 7,000 আসছে। এই সবগুলো যোগ করলে আমরা আমার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসে, তাহলে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত, 4,60,000।
এই সবগুলো যোগ করলে 20,000 আর 1,10,000 1,30,000 আর 2,10,000 4,10,000 আর 43 আর 7 হলো 50 4,10,000 আর 50 হলো 4,60,000 ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল জি হলো স্যার 4,60,000 টাকা ঠিক আছে। তাহলে আমি অ্যাপ্লাই করছিলাম 4,80,000, অ্যাকচুয়াল হইছে 4,60,000। তাহলে আমি বেশি অ্যাপ্লাই করছিলাম কত? 20,000 20,000। এটাকে বলা হয় ওভারহেড ওভার অ্যাপ্লাই। এটা হলো ওভার অ্যাপ্লাইড হবে, আমি এটা ভুল লিখছি। ওভার অ্যাপ্লাইড ওভারহেড ঠিক আছে। এটা কত? জি স্যার 20,000। এখন ওভারহেড যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমি রেকর্ড করছিলাম কি হবে? ডব্লিউআইপি ডেবিট 4,80,000 আর ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট হলো 4,80,000। এটা রেকর্ড করছিলাম না? কিন্তু এখন তো আমার 20,000 টাকা কম লাগছে, তাহলে আমার কি করতে হবে? 20,000 টাকা কমাইতে হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমি কমাইলাম 20,000 টাকা, আর ডব্লিউআইপি এর পরিবর্তে আমি অ্যাডজাস্টমেন্ট দিলাম কার সাথে? সিইউজিএস এর সাথে ঠিক আছে। এখন আমি বললাম যে না, আমার অ্যাকচুয়াল ওভারহেডটা 4,80,000 না 60,000 না হয়ে হয়েছে কত? 5 লাখ। যদি 5 লাখ হয়, আমি অ্যাপ্লাই করছিলাম কত? 4,80,000। তার মানে আমি আন্ডার অ্যাপ্লাই করছি কত? 20,000। তাহলে আমাকে কি করতে জি হবে? স্যার এখন ওভারহেড 20,000 টাকা বাড়াইতে হবে এবং কষ্ট করতে হলে কি করতে হবে? 20,000 টাকা বাড়াইতে হবে। তো আমি কষ্ট করতে হলে 20,000 বাড়াইছি, ওভারহেড আমি কি করছি? 20,000 টাকা বাড়াই দিছি ঠিক আছে। এটা আমি উল্টো লিখছি নাকি? না ঠিক লিখছি, ঠিক লিখছি। ক্লিয়ার এটা? জি স্যার কনফিউশন থ্যাংক আছে? ইউ ওকে। তো এই যে করলাম, এগুলোর উপর বেস করে আমি কি করতে পারি? আমার ইনকাম স্টেটমেন্টও তৈরি করতে পারি। এই প্রবলেমটা আপনারা বাসায় করবেন, বইয়ে দেওয়া আছে। বাসায় করলে আমি আসলে বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কিনা। যদি কোথাও কোনো প্রবলেম হয় দেন আপনারা আমার সাথে কমিউনিকেট করবেন। কমিউনিকেট করলে আপনার যে জায়গাগুলোতে প্রবলেম হবে সেটা আমরা সলভ করব। ঠিক আছে স্যার ডব্লিউআইপি আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড হলে এটাকে স্যার অ্যাডজাস্ট করতে হবে সিওজিএস এর সঙ্গে। সিওজিএস এর সাথে এক্স্যাক্টলি ঠিক আছে। জি স্যার। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই জায়গায় অনেকগুলো প্রবলেম আছে, আমাদের টাইমও শেষ হয়ে গেছে। সো এই প্রবলেমগুলোতে আপনারা একটু সলিউশন করবেন বাসায় যেয়ে। আপনারা যেটা আছে এই প্রত্যেকটা জিনিস আপনারা সলিউশন করবেন। সলিউশন করার পরে দেন এক্সারসাইজগুলো প্রথমে করবেন। এক্সারসাইজগুলো করার পরে আপনার প্রবলেমগুলোতে যাবেন। প্রবলেমগুলো করার পরে দেন হলো আপনারা কেসে যাবেন। মোটামুটি সবগুলো সলিউশন করে জি স্যার আন্ডার অ্যাপ্লাইড এবং ওভার অ্যাপ্লাইড এর জার্নালগুলো স্যার আরেকটু রিভিউ করতে হবে স্যার নেক্সট আপনি আমাকে একটু বলেন যে নরমালি যখন আপনি ফ্যাক্টরি অ্যাপ্লাই করেন তখন কি এন্ট্রি দেন আপনারা? অ্যাপ্লাই করলে সেটা ওয়ার্ক ইন প্রগ্রেস যায়। ওয়ার্কিং প্রসেস ডেবিট আর ফ্যাক্টরি ওভারহেড হলো ফ্যাক্টরি ওভার ক্রেডিট। এখন ওভার অ্যাপ্লাই মানে কি? ওভারহেড আমার বেশি দেওয়া হয়েছে আর কি, মানে আমি বেশি অ্যাপ্লাই এখন কি করতে হবে? এখন কি করতে হবে? সেটাকে কমাতে হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কমা ফেলেন। আচ্ছা যখন অ্যাপ্লাই করছিলেন তখন ফ্যাক্টরি ওভারহেড কি করছিলেন? ক্রেডিট করছিলেন। জি জি। এখন যখন কমাবেন তাহলে কি করতে হবে? তাহলে ডেবিট করতে হবে। আর তারপর ক্রেডিট করবেন কি? ক্রেডিট আমরা ডব্লিউআইপি করব না, কারণ এই যে আমার জবটা আছে, জবটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাই না? জি স্যার। যার কারণে এটা অ্যাডজাস্ট করব সিইউজিএস এর সাথে। জি স্যার। তার মানে আমার যদি ওভার অ্যাপ্লাইড হয় তাহলে অ্যাডজাস্টমেন্ট দিব আমি, ফ্যাক্টরি ওভারহেডটা আমি কি করব? ডেবিট করব, আর সিইউজিএস টা কি করব? ক্রেডিট করব। ক্রেডিট করব। আর যদি আন্ডার অ্যাপ্লাইড হয় তাহলে আমি কি করব? সিইউজিএস টা বাড়াবো আর ফ্যাক্টরি ওভারহেডটা আমি ক্রেডিট করব, কমাবো। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আমি আবার বলছি, যদি ওভার অ্যাপ্লাইড হয় তাহলে আমাকে কি করতে হবে? ফ্যাক্টরি ওভারহেডটা কমাইতে হবে, সিইউজিএস কি করতে হবে? বাড়াতে হবে। ওভার অ্যাপ্লাই করতে আন্ডার অ্যাপ্লাইড হলে সিইউজিএস বাড়াইতে হবে, ফ্যাক্টরি ওভারহেডও কি করতে হবে? বাড়াইতে হবে। বাড়াইতে হবে। ঠিক আছে। মানে আপনি উল্টোটা, আপনি এক্স্যাক্টলি ওভারহেড অ্যাপ্লাইডের সময় যা করেছিলেন যদি সেম থাকে, আপনি যদি আন্ডার অ্যাপ্লাইড হয় তাহলে সেম এন্ট্রিটা দিবেন, শুধু ডব্লিউআইপি এর পরিবর্তে সিইউজিএস এ যাবেন। জি স্যার। আর যদি ওভার অ্যাপ্লাইড হয় তাহলে আপনি কি করবেন? রিভার্স এন্ট্রি দিবেন, কারণ ফ্যাক্টরি ওভারহেড ডেবিট করে কস্ট অফ গুডস ক্রেডিট করে দিবেন। ঠিক আছে? জি স্যার। আপনাদের যে কাজটা হবে, জবরা কস্টিং এর প্রত্যেকটা প্রবলেম আপনারা বাসায় দেখেন। আগামীকাল ক্লাসটা পুরোপুরি জবরা কস্টিং এর উপর হবে। ঠিক আছে? প্রবলেম সলিউশন। জি স্যার, থ্যাংক ইউ জি স্যার। ওকে। সো কারো কোনো কোশ্চেন আছে এই পর্যায়ে? নো স্যার। আর যদি কোশ্চেন না থাকে, অলরেডি 6 PM, সো আমরা আজকের মতো ক্লাসের রেকর্ডিংটা পাবো কোথায়? আপনি তো যেটা রেকর্ড করছেন। আমি তো প্রতিদিন রেকর্ডিং দিয়ে দিই তাই না? স্যার ইউটিউব চ্যানেলে পাবেন। আপনি যেটা হলো যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, এটা রেফারেন্সটা স্যার
আমার হোয়াটসঅ্যাপে করতে পারতেছি না, কারণ আমার উইন্ডোজ 7 তো ওটাতে হচ্ছে আপু না। ফেসবুক পেজে মানে সাইন আপ করেন। ফেসবুক পেজে কেউ আপলোড করবেন না, আবারও বলি ফেসবুক পেজে কেউ আপলোড করবেন না, মানে এটা রিকোয়েস্ট হবে কেউ ফেসবুক পেজে আমার এই ভিডিওগুলো, কারণ এগুলো ইনফর্মাল কিন্তু, কারণ আমি অনেক স্যার ওনাকে বলেছি যে মানে গ্রুপে কাউকে নক দিলে উনি হয়তো মানে লিংকটা দিয়ে দিবে ইউটিউবে। এক্স্যাক্টলি, আপনি জয়ের সাথে একটু কমিউনিকেট করেন, জয় আপনাকে লিংকটা দিয়ে দিবে, ঠিক আছে? মানে আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ ফেসবুক গ্রুপে এই ভিডিওগুলো শেয়ার দিবেন না, ঠিক আছে? মানে আমি যদি ন্যূনতম পরিমাণ ইনসিডেন্ট পাই যে আপনারা ফেসবুক গ্রুপে অ্যাড দিচ্ছেন, তাহলে আমি আর ভিডিওগুলো রেকর্ড করব না। জয়ের সাথে ওর থেকে কি নিতে পারবো? জয়ের সাথে কথা বললে আপনি জয় আপনাকে লিংকটা দিয়ে দিবে যে কোন লিংকে গেলে আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি সরাসরি স্যারের নাম লিখলেও পাবেন, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি আপনার স্যার চ্যানেলের লিংকটা ফেসবুকে দিয়ে দিছি, এটা কি কোনো ঝামেলা করবে? না, ফেসবুকে ডিলিট করে দিব না, হ্যাঁ লিংকটা বের করে দেন, ফেসবুকে কখনোই দিবেন না লিংকটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে এটা রিকোয়েস্ট যে ফেসবুকে লিংকটা ইউজ করবেন না, কেউ ইউজ করবেন না। আমি আবার বলছি এটা কিন্তু ফর্মাল ভিডিও করতে হলে ক্লাসে কিন্তু আমরা অনেক কথা বলি, আর ফর্মাল ক্লাসের ভিডিও হলো ডিফারেন্ট, আর এটা ভিডিওটা কিন্তু ডিফারেন্ট। এই জায়গায় আমরা অনেক কথা বলি যেগুলো আসলে ফর্মাল কোনো ভিডিওতে থাকে না। আপনি যখন ফেসবুকে যাবে আজকে একটা শেয়ার করলেন, 2 দিন পরে এটা ভাইরাল হবে, কারণ এই জায়গায় আমরা অনেক কথাগুলো বলি। মানে এই কাজটা করবেন না অন্ততপক্ষে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, সো ফেসবুকে এই জিনিসগুলো শেয়ার করবেন না। আপনারা লিংকগুলো একটু ফেসবুক থেকে আপনারা একটু ডিলিট করে দিবেন, ঠিক আছে? জয়, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, আমি এখন রিমুভ করে দিচ্ছি আপনার চ্যানেল লিংকটা। থ্যাংক ইউ জি স্যার, আসসালামু আলাইকুম।